আরেকটি কার্ড দিতে যাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দিব, যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয়। তিনি তো জাস্ট সাফল করছে, কার্ডাল সাফল করছে, কোন একটা সমস্যা হলে সে আপনাকে কার্ড দিয়ে ধরিয়ে দিচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটাই সমাধান দিচ্ছেন, কার্ড। যে কোনো সমস্যা আসতেছে কার্ড। তো আজকে বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজি, এবং আমরা ক্যাম্পাসগুলোতে দেখছি সন্ত্রাস। তো এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে একটা সন্ত্রাস বিরোধী কার্ড আর একটা চাঁদাবাজ বিরোধী কার্ড যদি দিতেন, তাহলে আমরা অনেক উপকৃত হতাম। খুব হতাশ হয়েছি ভাই, খুব হতাশ হয়েছি, মানে বলার মতো না। শালা আমাদের কিসমত এত খারাপ, কিসে যে নজর পড়ছে বাংলাদেশের উপর আল্লাহই জানে। আসলে শয়তানের নজর পড়ছে বাংলাদেশের উপর, নাহলে এমন কেন করবে? তারেক রহমান ভাই নামে বেনামে বিভিন্ন কার্ড দিতেছে। তো এখন তো কার্ডে ভরপুর বাংলাদেশ। তো এই জান্নাতি কার্ড, হুডদের কার্ড, তারপরে বেকার কার্ড, এলপি গ্যাস কার্ডের কথা তো বললোই। তো আর কি কি কার্ড আর দেওয়া যেতে পারে বাংলাদেশের মানুষের জন্য, যদি সম্ভব হয় পারলে একটু কমেন্ট টমেন্ট করে জানেন, তাহলে আমাদের তারেক ভাইয়ের উপকার হবে। আসসালামু আলাইকুম। পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আপনাদের সাথে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এরপরে ফুয়েল কার্ড, এবারে নতুন আরও একটি কার্ড চালুর ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এবারে চালু হচ্ছে এলপিজি কার্ড। হ্যাঁ প্রিয় দর্শক, এবারে এলপিজি কার্ড চালুর ঘোষণা দিয়েছে সরকার। অনেকেই এখন বলাবলি করছে, সরকার যেভাবে কার্ড দেওয়া শুরু করেছে, সাথে একটা করে ওয়ালেট দিলে উপকার হতো। আরও ভালো হয় যদি কার্ডধারীদের সাথে একজন করে গার্ড দেওয়া হয়। কার্ডের তো নিরাপত্তার বিষয় আছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ বিষয়টা ভেবে দেখবেন। অনেকেও টিটকারি করে এমনই মন্তব্য করছে, একের পর এক কার্ড আর কার্ড, যাই হোক না কেন যে কোনো ইস্যুতেই খালি কার্ড দেওয়ার ঘোষণা, এমনও মন্তব্য করছে অনেকেই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে কয়েকটা প্রতিবেদন দেখে আসি। প্রধানমন্ত্রীর এলপিজি কার্ড দেওয়ার ঘোষণার পরে কীভাবে আলোচনা সমালোচনা হচ্ছে সেটা দেখি, এবং একই সাথে আমরা বোঝার চেষ্টা করব আসলে প্রধানমন্ত্রী ঘোষিত এলপিজি কার্ড আসলে কি সুবিধা থাকছে এতে। আরেকটি কার্ড দিতে যাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দিব, যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয়। দেশের নারী সমাজের জীবনমান উন্নয়ন ও রান্নার দুর্ভোগ লাঘবে এক যুগান্তকারী পদক্ষেপের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার যশোরের এক জনসভায় তিনি এলপিজি কার্ড চালুর কথা জানান। পারিবারিক সচ্ছলতার জন্য ফ্যামিলি কার্ডের পাশাপাশি গৃহিণীদের রান্নার জ্বালানি সংকট দূর করতে এই বিশেষ কার্ড ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। এখন প্রশ্ন হচ্ছে, এলপিজি কার্ড কি? এলপিজি কার্ড হলো এমন এক বিশেষ সুবিধা সম্বলিত ডিজিটাল বা স্মার্ট কার্ড, যার মাধ্যমে নিবন্ধিত পরিবারের নারী সদস্যরা রান্নাবান্নার জন্য সাশ্রয়ী মূল্যে বিশেষ ভর্তুকিতে এলপিজি সিলিন্ডার গ্যাস পাবেন। মূলত রান্নার জন্য জ্বালানি সংগ্রহে মা বোনদের যে শারীরিক বা আর্থিক কষ্ট হয় তা দূর করাই এই কার্ডের প্রধান লক্ষ্য। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। মায়েদের হাতে আমরা যখন ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছে, ঠিক একইভাবে সারা বাংলাদেশে যারা ফ্যামিলি কার্ড যাদেরকে দিব, ঠিক সেই মাদের কাছে আমরা আরেকটি কার্ড দিব। সেই কার্ডটি হচ্ছে এলপিজি কার্ড, যাতে করে তাদেরকে আর রান্নার কষ্ট পোহাতে না হয়। কারা পাবেন এই সুবিধা? সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী এই কার্ডের প্রাথমিক লক্ষ্য হচ্ছে দেশের সামগ্রিক নারী সমাজ, বিশেষ করে দুই শ্রেণীর নারীদের গুরুত্ব দিয়ে এই কার্ড বিতরণ করা হবে। এক, গ্রামীণ নারী, যারা লাকড়ি বা খড়কুটো কুড়িয়ে রান্না করতে গিয়ে ধোয়ার কারণে মারাত্মক ঝুঁকিতে থাকেন। দুই, শহরের নিম্ন ও মধ্যবিত্ত নারী, যাদের জন্য এলপিজি গ্যাসের উচ্চ মূল্য নিয়মিত বহন করা কঠিন হয়ে পড়ে। এলপিজি কার্ডে কি কি সুবিধা থাকতে পারে? যদিও এই প্রকল্পের পূর্ণাঙ্গ নীতিমালা এখনো প্রকাশ করা হয়নি, তবে প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই কার্ডে যে সকল সুবিধা থাকার সম্ভাবনা রয়েছে তা হলো, কার্ডধারী গৃহিণীরা বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে বা ভর্তুকি মূল্যে গ্যাস ক্রয়ের সুযোগ পাবেন। কার্ডের মাধ্যমে প্রতি মাসে একটি পরিবারের জন্য নির্দিষ্ট পরিমাণ গ্যাস সিলিন্ডার বরাদ্দ থাকতে পারে। ডিলার বা নির্দিষ্ট বিক্রয় কেন্দ্র থেকে কার্ড প্রদর্শন করে দ্রুত সিলিন্ডার গ্যাস রিফিল করার সুবিধাও থাকতে পারে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সূত্র মতে শীঘ্রই এই কার্ডের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আশাবাদ ব্যক্ত করেছেন, এই উদ্যোগের ফলে বাংলাদেশের নারীদের জীবনযাত্রার মান আরো উন্নত হবে এবং গৃহস্থালির কাজে তারা স্বস্তি পাবেন। তিনি তো জাস্ট সাফল করছে, কার্ডাল সাফল করছে, কোন একটা সমস্যা হলে সে আপনাকে কার্ড দিয়ে ধরিয়ে দিচ্ছে। মানে কয়েকদিন পর আপনি শুনবেন উপস্থাপকদের জন্য বা সাংবাদিকদের জন্য এরকম কার্ডের ব্যাপারে কোনো কিছু আলোচনা হয়েছে কিনা? সাংবাদিকদের, হ্যাঁ, আপনাদের জন্য কার্ডের ব্যবস্থা রয়েছে, যারা মানে কি বলে কাজ নেই, যাদের যারা বয়স্ক তাদের কাজ নেই, এবং আমার মনে হয় যে উপস্থাপক কার্ডও একটা দেওয়া উচিত সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য। সাইদ মুস্তাফিজ, আমি যেটি বলছি, তারা তো চেষ্টাও করছে সাংবাদিকদের আস্তে আস্তে মুখ বন্ধ করে রাখা। এরকম প্রথিতযশা যেসব সাংবাদিক আছে, আমি জানি না আপনাকেও কোনো কার্ড বা কোনো উপহার দিবে কিনা। আমি তো দেখলাম যে আমাদের একটা শো করেন তৃতীয় মাত্রা, জিল্লুর রহমান সাহেব, তার ওয়াইফকেও দেখলাম যে নারী প্রার্থী এমপি দিয়ে দিয়েছেন। তো এইভাবে বিএনপি একটা পলিসি মেক করছেন যে কোথায় কাকে কিভাবে মুখটুক বন্ধ করে দেওয়া যায়, এবং এটার ফলে প্রত্যেকটার সাথে কানেক্টেড, ইন্টার কানেক্টেড, এরকম করে তারা প্রতিটা জায়গায় দেখা যাচ্ছে যে এই মুখগুলো বন্ধ করে ফেলছে। আবার সারা দেশে, ঢাকা শহরে ধরেন যে আমরা কিছুটা হয়তো বা লোডশেডিং কম দেখছি, তারপরেও 1-2 ঘন্টা কিন্তু ভালো এরিয়াগুলোতে, গ্রামাঞ্চল অনেক হচ্ছে, কাল সিলেটে সড়ক অবরোধ করেছিল তারা। তাহলে দেখেন, মানে একে তো এসএসসি পরীক্ষা যাচ্ছে, এই বাচ্চাগুলা মানে প্রচন্ড গরম এখন, এই বাচ্চাগুলা এই গরমের মধ্যে আসলে কিভাবে একটা মানুষ প্রিপারেশন নিচ্ছে, এবং মানে সারা দেশে কোনো কিছুর অভাব নাই, কিন্তু আপনার ময়মনসিংহ এলাকায় 8 ঘন্টারও বেশি সময় বিদ্যুৎহীন থাকে। ভাবতে পারেন, তাহলে আমরা তো আবার সেই পুরনো আমলে চলে গেছি। আমরা তো এই বিএনপির আমল যেটা ছিল, মানুষ হারিকেন থাকতো, খুপি, মোমবাতি, ওইটার যুগে আসলে আমরা আবার চলে যাচ্ছি। এটা ভালো, তারা হয়তো বা মানুষকে পুরনো দিনের স্মৃতিচারণ করাতে যাচ্ছে, এর থেকে হয়তো পিছিয়ে নিতে চায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটাই সমাধান দিচ্ছেন, কার্ড। যে কোনো সমস্যা আসতেছে কার্ড। তো আজকে বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজি, এবং আমরা ক্যাম্পাসগুলোতে দেখছি সন্ত্রাস। তো এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে একটা সন্ত্রাস বিরোধী কার্ড আর একটা চাঁদাবাজ বিরোধী কার্ড যদি দিতেন, তাহলে আমরা অনেক উপকৃত হতাম। সরকারের 2 মাস জনগণের নাভিশ্বাস, কথাটা এমনি এমনি বলা হচ্ছে না। নতুন সরকার এই 2 মাসে যে পরিমাণ উন্নয়ন ঘটিয়েছে, তাতে দেশের মানুষ হাসবে নাকি কাঁদবে তা বুঝে উঠতে পারছে না। চারদিকে শুধু উন্নয়ন, আর সেই উন্নয়নে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার অবস্থা। তো কেমন হলো নতুন সরকারের 2 মাসের আমলনামা? নতুন সরকার এসে এই একেবারে ম্যাজিকের মতো কাজ শুরু করেছে। বলা হচ্ছে মাত্র 2 মাসে নাকি ডজন ডজন যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন হয়ে গেছে। কাগজে কলমে এই উন্নতির গ্রাফ দেখলে মনে হবে আমরা বোধহয় রাতারাতি কোনো ইউরোপীয় দেশে পরিণত হয়ে গেছি, কিন্তু পকেটে হাত দিয়ে বাজারের ব্যাগ নিয়ে বের হওয়ার পরই এই চোখ ধাঁধানো উন্নতির আসল রূপ টের পাওয়া যায়। শুরুতেই চলুন কথা বলি সরকারের নতুন ট্রেন্ড নিয়ে। দেশে এখন চলছে কার্ডের মেলা। সরকার একেবারে দারুণ সব পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড, আরো কত শত কার্ড। শুনে মনে হচ্ছে দেশে এখন আর নগদ টাকার কোনো দরকারই নেই, শুধু পকেটে কয়েকটা কার্ড থাকলেই জীবন একেবারে মাখন। বলা হচ্ছে ফ্যামিলি কার্ডের মতো প্রকল্পগুলোর মাধ্যমে নাকি হাজার হাজার পরিবারকে মাসের শেষে 2,500 টাকা করে দেওয়া হচ্ছে। খুব ভালো কথা, চমৎকার উদ্যোগ। কিন্তু বর্তমান বাজারের যে আগুন অবস্থা, তাতে এই 2,500 টাকা দিয়ে একটা পরিবারের কয়দিনের বাজার হয়? কার্ডের এই মিলন মেলায় মনে হচ্ছে আমরা খুব শীঘ্রই এমন একটা অবস্থায় পৌঁছাবো যেখানে শ্বাস নেওয়ার জন্য হয়তো একটা অক্সিজেন কার্ড চালু হয়ে যাবে। জ্বালানি থেকে শুরু করে দৈনন্দিন জীবনের প্রতিটি পদে পদে যে পরিমাণ খরচ বেড়েছে, তার হিসাব শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। একটু পরেই আমরা এমন কিছু প্রস্তাবনার কথা জানাবো যেগুলো পাশ হলে সাধারণ মানুষের রাস্তায় হাঁটাও কঠিন হয়ে যাবে। সেই প্রস্তাবগুলো কি তা জানার জন্য একটু অপেক্ষা করুন। বিশ্ববাজারে তেলের দাম নাকি বাড়ে আর কমে, কিন্তু আমাদের দেশে সেটা রকেটের গতিতে শুধু উপরের দিকেই ওঠে। এই 2 মাসের মধ্যে হঠাৎ করে আপনি খেয়াল করলেন আপনার বাইক বা গাড়িতে তেল ভরতে গেলে পকেট থেকে আগের চেয়ে অনেক বেশি টাকা বেরিয়ে যাচ্ছে। লিটার প্রতি একেবারে 15 থেকে 20 টাকার মতো একটা লম্বা লাভ দিয়েছে তেলের দাম। যারা হিসেব করে চলেন তাদের তো মাথায় হাত। এখানেই কি শেষ? রান্নাঘরের দিকে তাকান, সিলিন্ডার গ্যাসের দাম একেবারে 1 লাফে প্রায় 600 টাকার মতো বেড়ে গেছে। মানে একটা এলপিজি সিলিন্ডার কিনতে গেলে এখন আপনাকে আগের চেয়ে অতিরিক্ত প্রায় 600 টাকা গুনতে হচ্ছে। উন্নয়নের এই জ্বলন্ত শিখায় এখন আর চুলায় রান্না করার দরকার নেই। মনে হচ্ছে গ্যাসের আকাশ ছোঁয়া বিল দেখেই মানুষের পেট জ্বলে পড়ে যাবে। রান্নার বাড়তি খরচ সামলাতে গিয়ে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মাসের বাজেট পুরো উলটপালট হয়ে যাবে। জ্বালানির এই ধাক্কা তো সরাসরি বাজারে এসে পড়েছে। দ্রব্যমূল্যের কথা আর কি বলবো, চাল, ডাল, তেল, সবজি সবকিছুর দাম এমন যেন তারা পাল্লা দিয়ে দৌড় প্রতিযোগিতায় নেমেছে। এর সাথে যোগ হয়েছে পুরনো শত্রু লোডশেডিং। বিদ্যুতের এই আসা যাওয়ার খেলায় মানুষ রীতিমতো অতিষ্ঠ। একদিকে ভয়াবহ গরম, অন্যদিকে দিন রাত মিলিয়ে ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকে না। সরকার যেখানে দাবি করছে তারা সৌরবিদ্যুৎ আর মেগা প্রকল্প নিয়ে অনেক দূরে এগিয়ে গেছে, সেখানে বাস্তব চিত্র হলো সন্ধ্যার পর বাচ্চারা ঠিকমতো পড়তে বসতে পারে না, আর রাতে গরমে মানুষের ঘুম হারাম হয়ে যায়। এই তো গেল যা যা ইতিমধ্যেই ঘটে গেছে তার হিসেব। কিন্তু কিছু মালিকপক্ষ সরকারের কাছে এমন কিছু আবদার করে বসে আছে যেগুলো শুনলে আপনার মনে হবে দেশে বোধহয় মগের মূল্য চলছে। বিদ্যুতের বিল থেকে শুরু করে বাস লঞ্চের ভাড়া নিয়ে যে বিশাল ফাঁদ পাতা হচ্ছে, সেটার বিস্তারিত জানিলে আপনি চমকে যাবেন।
বিদ্যুতের কথাই যখন উঠলো তখন এর ভবিষ্যৎ নিয়ে একটু আলোচনা করা যাক। লোডশেডিং এর যন্ত্রণায় তো আমরা এমনিতেই ভুগছি, কিন্তু এর জন্য আপনাকে শীঘ্রই আরো বেশি দাম চোকাতে হতে পারে। বিদ্যুতের দাম ইউনিট প্রতি প্রায় 1 টাকা 80 পয়সার মতো বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আপনি ঠিকমতো বিদ্যুৎ পাবেন না, গরমে ঘামবেন, অন্ধকারে বসে থাকবেন, কিন্তু মাসের শেষে বিল দেওয়ার সময় আপনাকে আগের চেয়ে অনেক বেশি টাকা গুনতে হবে। এই প্রস্তাব যদি বাস্তবায়ন হয় তাহলে সাধারণ মানুষের মাসিক খরচে যে বিশাল একটা ধাক্কা লাগবে সেটা সামলানোর কোনো উপায় থাকবে না। যদি ভাবেন যে বিদ্যুতের এই প্রস্তাবই শেষ ধাক্কা, তাহলে খুব বড় ভুল করছেন। বাস ও লঞ্চের মালিকরা বসে আছে একেবারে ছুরি সানিয়ে। জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাত দেখিয়ে বাস মালিকরা প্রস্তাব দিয়েছে বাস ভাড়া এক ধাক্কায় একেবারে 64% বাড়ানোর। মানে আপনি আগে যে পথ যেতে 100 টাকা দিতেন সেখানে এখন আপনাকে 164 টাকা দিতে হবে। অন্যদিকে নদীপথের লঞ্চ মালিকরাও পিছিয়ে নেই, তারা প্রস্তাব দিয়েছে লঞ্চ ভাড়া 42% বাড়ানোর। তাদের এই প্রস্তাবগুলো শুনলে মনে হয় দেশে সাধারণ যাত্রী বলে কেউ নেই, সবাই যেন লাখপতি। মালিকদের যুক্তি হলো তাদের ব্যবসা টিকিয়ে রাখতে হবে, কিন্তু সাধারণ মানুষের জীবন টিকিয়ে রাখার দায়িত্বটা কে নেবে? আপনি প্রতিদিন বাসে করে অফিসে যান কিংবা লঞ্চে করে গ্রামে যান, এই বর্ধিত ভাড়ার বোঝা পুরোটাই তো আপনার কাঁধে এসে পড়বে। আপনার বেতন কি 64% বেড়েছে? বাড়েনি, কিন্তু আপনার যাতায়াত খরচ ঠিকই ডানা মেলে ওড়ার প্রস্তুতি নিচ্ছে। প্রকল্প বাস্তবায়নের ফাঁকা আওয়াজ আর বাস্তবতার মধ্যে যে আকাশ পাতাল তফাৎ, সেটা নিয়ে আমরা আরো গভীর বিশ্লেষণে যাব। কিভাবে এই 2 মাসের নীতিগত সিদ্ধান্তগুলো আমাদের অর্থনীতিকে দীর্ঘমেয়াদী ঝুঁকির মুখে ফেলতে পারে এবং সরকারের খাতায় থাকা উন্নয়নের ফিরিস্তি বাস্তবে কতটা অন্তঃসার শূন্য তা জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন প্রশ্ন হলো, সরকার যে এত সাফল্যের দাবি করছে সেগুলোর আসল প্রভাবটা কোথায়? বলা হচ্ছে খাল খনন করা হচ্ছে, সরকারি কেনাকাটায় স্বচ্ছতা আনা হয়েছে, ভিভিআইপি প্রোটোকল কমানো হয়েছে, আরও কত কি। এগুলো শুনতে খুবই ভালো লাগে, পত্রিকার পাতায় বা সংবাদ সম্মেলনে এই তথ্যগুলো দেখতে বেশ চমৎকার, কিন্তু এই প্রকল্পগুলো বা সিদ্ধান্তগুলো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের হাহাকার কি কমাতে পারছে? আপনি যখন বাজারে গিয়ে দেখেন দ্রব্যের দাম আকাশ ছোঁয়া, তখন কি আপনার মনে হয় যে ভিভিআইপিদের গাড়ির সুবিধা বাতিল করা হয়েছে বলে আপনার খুব লাভ হলো? আপনি যখন দেখেন আপনার পরিবারের যাতায়াত খরচ দ্বিগুণ হওয়ার পথে, তখন কি আপনার সান্ত্বনা আসে যে সরকার বিদেশি বিনিয়োগের জন্য দারুণ সব পলিসি বানাচ্ছে? আসল কথা হলো, ম্যাক্রো লেভেলে বা বড় পরিসরে সরকার হয়তো কিছু নীতিগত পরিবর্তন আনছে, কিন্তু তৃণমূল পর্যায়ে মানুষের জীবনে তার কোনো ইতিবাচক প্রভাব এখনো দৃশ্যমান নয়। সরকার বলছে তারা মাত্র 2 মাসে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, কিন্তু এগুলো তো দীর্ঘমেয়াদী ব্যাপার। আজ আপনি একটা নিয়ম করলেন আর কালকেই দেশের অর্থনীতি ফুলে ফেপে উঠলো, এমন তো নয়। কিন্তু মানুষের সমস্যাটা আজকের, মানুষের পেটে ক্ষুধা আজকের, মানুষের পকেটের টান আজকের। দীর্ঘমেয়াদী স্বপ্ন দেখিয়ে তাৎক্ষণিক সংকটকে আড়াল করার যে রাজনৈতিক কৌশল, সেটা আমরা যুগে যুগে দেখে আসছি। ফ্যামিলি কার্ডের মতো প্রকল্পগুলোকে দেখানো হচ্ছে অভাব মোকাবিলার মোক্ষম হাতিয়ার হিসেবে, কিন্তু অর্থনীতিবিদরা বারবার বলছেন শুধু কার্ড দিয়ে বা কিছু নগদ টাকা ছিটিয়ে মূল্যস্ফীতি ঠেকানো যায় না। বাজারে সাপ্লাই চেইন ঠিক না থাকলে, সিন্ডিকেট না ভাঙতে পারলে যত কার্ডই দেওয়া হোক না কেন, ভোগান্তি মোটেও কমবে না। আর ঠিক সেটাই ঘটছে, সিন্ডিকেটগুলো আগের মতোই আছে, মাঝখান থেকে সাধারণ মানুষের পকেট কাটার নতুন নতুন উপায় তৈরি হচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই পুরো পরিস্থিতিটাকে একটা অবিস্মরণীয় অর্জনের হিসেবে তুলে ধরার যে আপ্রাণ চেষ্টা। তেলের দাম 1 লাফে এতটা বাড়িয়ে দিয়ে বলা হচ্ছে আমরা আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করছি। আবার যখন আন্তর্জাতিক বাজারে দাম কমে, তখন কিন্তু সেই সমন্বয়ের কথা আর কারো মনে থাকে না। এই যে দ্বিমুখী নীতি, এটাই সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার মূল কারণ। 2 মাসে সরকার হয়তো অনেক ফাইলে সই করেছে, কিন্তু মানুষের জীবনযাত্রার মান তো আহামরি উন্নত হয়নি, বরং তা আরো কয়েক ধাপ নিচে নেমে গেছে। এর মধ্যে বিদ্যুতের ইউনিট দাম বৃদ্ধি আর বাস লঞ্চের ভাড়া বাড়ানোর যে প্রস্তাবগুলো টেবিলে ঘুরছে, সেগুলো যদি বাস্তবায়ন হয়, তাহলে আগামী কয়েক মাসের মধ্যে মধ্যবিত্ত শ্রেণীর অস্তিত্ব টিকিয়ে রাখাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অন্যদিকে ক্ষমতার 1.5 মাসে কেবল ব্যাংক থেকেই প্রায় 41,000 কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, আর ইউনূস সরকারের ঋণ সহ শেষ 3 মাসে এই হিসাব ছিল প্রায় 56,000 কোটি। মূলত রাজস্ব আয় বিপুল ঘাটতির কারণে পরিচালন ব্যয় মেটাতেই এমন উদ্যোগ। ফলে মাত্র 9 মাসেই ঋণ ছাড়িয়েছে পুরো অর্থ বছরের লক্ষ্যমাত্রা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী শেখ হাসিনা পতনের পর গেল 14 মাসে ব্যাংক ঋণ বেড়েছে 2.25 লাখ কোটি টাকা, যাকে অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরেই স্থবির অর্থনীতি, বিনিয়োগের অভাবে বাড়ছে না কর্মসংস্থান, ফলে গতি হারিয়েছে সার্বিক কর্মকাণ্ড। চড়া মূল্যস্ফীতির প্রভাবে কমছে কেনাকাটার প্রবণতা, আর এসবের পুঞ্জীভূত ফলাফল হচ্ছে রাজস্ব আয় বিপুল ঘাটতি। অর্থ বছরের 8 মাসে যা প্রায় 71,500 কোটি টাকা। সরকার যদি ব্যাংক খাত থেকে ঋণ বেশি নেয়, তাহলে দীর্ঘমেয়াদে এটা রাষ্ট্রের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। এই ঋণ পরিশোধ করতে গিয়ে দেখা যাবে যে সরকার সংকটে পড়ে গেছে। রাজস্ব আদায় কিংবা অর্থনীতিতে দুরবস্থা থাকলেও থেমে নেই সরকারের ব্যয়, যা আরো বাড়িয়ে দিয়েছে মধ্যপ্রাচ্য উত্তেজনা। ব্যয় মেটাতে ব্যাংক ব্যবস্থা থেকে 2 হাত ভরে ঋণ করছে সরকার। এই অর্থ ছাড়িয়ে গেছে পুরো অর্থ বছরের লক্ষ্যমাত্রাকে। তথ্য বলছে ঋণ গ্রহণের ক্ষেত্রে বেপরোয়া হয়ে উঠেছে সরকার। শেষ 1.5 মাসেই তা বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণ। বিশ্লেষকদের মতে সরকার এমন আগ্রাসী ঋণ নিলে থেমে যাবে প্রবৃদ্ধির গতি। দিন শেষে এই 60 দিনের মূল্যায়নে আমরা আসলে কি পেলাম? আপনাদের কি মনে হয়? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে। খুব হতাশ হয়েছি ভাই, খুব হতাশ হয়েছি, মানে বলার মতো না। শালা আমাদের কিসমত এত খারাপ, কিসে যে নজর পড়ছে বাংলাদেশের উপর আল্লাহই জানে। আসলে শয়তানের নজর পড়ছে বাংলাদেশের উপর, নাহলে এমন কেন ঘটবে? শয়তানের নজর যদি বাংলাদেশের উপর না পড়ে, তাহলে এমনটা কেন ঘটবে? এত বড় একটা বিপ্লব হলো, এত পোলাপান মানুষ মারা গেল, এত পোলাপান মারা গেল, এমন কোনো শ্রেণীর মানুষ নাই, লোকজন নাই মানে রাস্তায় নেমে আসেনি। শেখ হাসিনার অত্যাচার অতিষ্ঠ ছিল, মানুষের মনে কষ্ট ছিল, ভোট দিতে পারতো না তারা। দুর্নীতির খবর দুর্নীতির খবর সবসময় পাইতাম, এবং আমরা আমাদের অভাব অনটন, দুঃখ দারিদ্রতা যা কিছু আছে সব কিছুর জন্য
শেখ হাসিনাকে দায়ী করতাম। এবং আমাদের স্বপ্ন ছিল যে আমাদের ভাগ্যটা শেখ হাসিনা কি করছে, নিজের হাতের মুঠোয় বন্দি করে রাখছে। শেখ হাসিনার কারণেই আমরা উন্নতি করতে পারতেছি না, শেখ হাসিনার কারণে আমরা ইউরোপ আমেরিকা হতে পারতেছি না। তো যাই হোক, বাংলাদেশে কাহিনী হওয়ার পর নেপালেও কাহিনী হইল। সুশীলা ম্যাডাম আসার পর 90 দিনের ভিতরে নেপাল ইলেকশন দিল। এখন বালেন্দ্র শাহ, নামটা আপনারা শুনছেন, বর্তমানে সারা দুনিয়ায় আলোচিত সমালোচিত এই বালেন্দ্র শাহ, বুঝছেন, নেপালের ইতিহাসে সবচেয়ে কম বয়সের একজন প্রধানমন্ত্রী এই বালেন্দ্র শাহ। তো বালেন্দ্র এর সাথে একেবারে পুরা ফাটাই দিতেছে, বুঝছেন, নেপাল পুরা ফাটাই দিতেছে। কি এক অবস্থা, প্রত্যেকটা কাজে বালেন্দ্র শাহ নেপালে যা করতেছে, কিছুদিন আগে সে ইলেক্টেড হলো না প্রাইম মিনিস্টার হিসেবে, প্রত্যেকটা কাজে সারা দুনিয়া থেকে হাততালি, জাতিসংঘ পর্যন্ত হাততালি দিতেছে এই বালেন্দ্র শাহের বিভিন্ন কাজকর্মের প্রতি যা যা করতেছে। তো এখন এই বালেন্দ্র শাহ কি করতেছে, আর আমাদের আদরের রাজপুত্র আমাদের তারেক রহমান ভাইয়া কি করতেছে, তার উপর কন্ট্রাস্ট করে, বুঝছেন, একটা ভিডিও আমি করবো চিন্তা ভাবনা করতেছে, যদি আল্লাহ তৌফিক দেয়, বুঝছেন, ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো বালেন্দ্র শাহ কি করতেছে তার দেশের জন্য, আর আমাদের রাজপুত্র আমাদের দেশের জন্য কি করতেছে। তো এবার আসেন হলো আমাদের তারেক রহমান ভাইয়ের প্রসঙ্গে। তারেক রহমান ভাইয়ের প্রতি অনেক আশা ভরসা ছিল। 17-18 বছর দেশে রইল, ব্রিটিশ শাসনে থেকেছে, আইন শৃঙ্খলা থেকে নিয়ে শুরু করে কত কিছু সে শিখেছে। যদি লেখাপড়া করে থাকে বা চোখ কান খোলা রেখে যদি ব্রিটেনের রাস্তাঘাটে হেঁটে থাকে, ব্রিটেনের মানুষজনের সাথে মিশে থাকে, ব্রিটেনের পার্লামেন্ট সম্পর্কে যদি ধারণা থাকে, ব্রিটেনের করাপশন, ল এনফোর্সমেন্ট, আরো কত কিছু আছে না। তো 17-18 বছর ব্রিটেনে থাকা চারটিখানি কথা ভাই। আমি যখন বাংলাদেশ থেকে প্রথম ব্রিটেনে যাই, কত সালে যাই, 2005 সালে আমি ব্রিটেন, 2005 থেকে 2010 সালে পর্যন্ত একটা না আমি ব্রিটেনে ছিলাম। তো এখন বাংলাদেশে থাকতে যেমন রাস্তাঘাটে ময়লা ফেলতাম, থুতু ফেলতাম, কফ ফেলতাম, তারপর শিঙ্গুলটা কি বলেন আপনারা, এগুলো ফেলতাম, তারপরে কান পরিষ্কার করতাম, নাক পরিষ্কার করতাম, কত কিছু তো করতাম। কিন্তু ব্রিটেনে যাওয়ার পর আমার স্বভাব চরিত্র প্রথম 3 মাসে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। তো কাজে একটা পরিবেশ মানুষকে কতটা প্রভাবিত করে, না আমি সেখানে প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কথা বলতাম, না কান পরিষ্কার করতাম, না নাক পরিষ্কার করতাম, না থুতু ফেলতাম, না কাগজ ফেলতাম। আরে ভাই, কোক পেপসি খাওয়ার পর একটা ক্যান হাতে নিয়ে অনেকক্ষণ হাঁটতাম, মানে নিজের বিবেকের কাছে খারাপ লাগতো, রাস্তা আমি কেমনে ফেলাই, ব্রিটেনের রাস্তাঘাটে এত পরিষ্কার পরিচ্ছন্ন। তো যার ফলে সেই শিক্ষাগুলো তো আমি পাইছি। এবং এখনো যদি আমি বাংলাদেশে যাই ভাই, আমার পিটাইও আপনি পারবেন না আমার হাতে কোক বা পেপসির ক্যানটা রাস্তার মধ্যে ফেলানোর জন্য। যতক্ষণ পর্যন্ত না একটা আমি ডাস্টবিন পাবো বা ট্রাশ ক্যান পাবো, ততক্ষণ পর্যন্ত আমার হাতেই থাকবে, দরকার হলে আমি পকেটে করে বাড়িতে নিয়ে আসবো। এটাই ভাই শিক্ষা। তো আমাদের তারেক রহমান ভাইয়ের কাছ থেকে এরকম কিছু আশা করছিলাম যে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। এত বড় একটা বিপ্লবের ভিতর দিকে আমরা তারেক রহমান ভাইকে পাইছি, তাও আবার 17-18 বছর সে হিজরত করে আসে ব্রিটেন থেকে, এরকম একটা দেশ থেকে যেখানে মানে শেখার আছে অনেক কিছু, ব্রিটেন শেখার আছে অনেক কিছু, কিন্তু আইসা সালে আমরা কি পাইলাম। এখন দেখি প্রথম 2 মাসে যে কাহিনী এখন তারেক ভাইয়া করতেছে, এখন উনি বৈশা শুধু টাকা ছাপাইতেছে আর মানুষের মধ্যে বিলি বিন্টিন করতেছে, টাকা ছাপাইতেছে মানুষের মধ্যে বিলি বন্টন করতেছে। ভাই, টাকা যত ছাপাইবেন দেশে জিনিসপত্রের দাম তত বাড়বে, একসময় টাকার মূল্য হয়ে যাবে তেজপাতার মতো। এইটা তো ভাই একটা ন্যাংটা পোলাপান পর্যন্ত জানে, এইটা বাংলাদেশে একটা ন্যাংটা পোলাপান পর্যন্ত জানে। টাকা ছাপাইয়া দেশ চালানো যায় না। যদি টাকা ছাপাই দেশ চালাইতে পারতো, তাহলে দুনিয়ার যত কাঙ্গাল দেশ আছে তারা বৈশা শুধু প্রেসে টাকাই ছাপাইতো আর দেশই চালাইতো। পরে এত টাকা ছাপাইলে কি হবে জানেন, টাকা তো ভ্যালু থাকবে না, টাকা তখন বিক্রি হবে কি, টাকা তখন মূল্যায়ন হবে কেজি ধরে। বুঝেন এগুলো আপনারা? জার্মানির ইতিহাস পড়েন, দেখেন ওখানে কি আছে, কি বুঝলেন। মাঝে মাঝে ছোট কন্টেন্ট ক্রিয়েটর, ছোট পোলাপান আছে, কন্টেন্ট ক্রিয়েট করে কত তথ্য, কত ইনফরমেশন দেয়, দেখেন ওদের ভিডিও, অবাক হয়ে যাবেন গে ভাই। তো এখন আমাদের তারেক ভাইয়া এই 17-18 বছর হিজরত করে লন্ডন থেকে শিখছে, টাকা ছাপাও, টাকা ছাপায় সে কি করতেছে, সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার চেষ্টা করতেছে আর নামে বেনামে বিভিন্ন কার্ড দিতেছে। আরে ভাই, কার্ডের মতো কার্ড যদি 2-4টা দেন, সেটারই তো ভ্যালু অনেক কিছু। এখন যদি সেই একের পর এক কার্ড দিয়ে দেন, যাবে, কার্ডেরও তো ভ্যালু থাকবে না। আর আপনি যে টাকা ছাপাইতেছেন প্রোডাক্টের এগেইনস্টে ব্যালেন্স করে তো আপনি দুনিয়ার সব দেশ টাকা ছাপায়, কারণ ইটস ভেরি ডেঞ্জারাস। কারণ একটা দেশের অর্থনৈতিক কলাপস হবে, দেশ দুর্ভিক্ষের দিকে যাবে। ভাই বারবার করতেছি ভাই, আমি কোনোদিন অর্থনীতির রাজনীতির উপর পড়াশোনা করি, একটু কমন সেন্স আমার আছে যে দেশের মধ্যে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে না, দেশের মধ্যে কোনো প্রোডাক্ট নাই, কিন্তু তার এগেইনস্টে আপনি টাকা ছাপাইতেছেন, এতে তো টাকার ভ্যালু থাকবে না, সবাই আমরা জানি। তো বাংলাদেশ বিরাট বড় একটা বিপদে পড়তে যেতেছে। তো যাই হোক, আইসা উনি প্রথমে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে বেকার কার্ড এগুলো দেওয়া শুরু করছিল। আজকে সকালে এই ভিডিওটা দেখার মধ্যে গায়ে লোমটা দাঁড়িয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাই শুনে, এই প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে যদি এগুলি দেখি কেমনটা লাগে বলেন। ইনশাআল্লাহ মায়েদের হাতে আমরা যখন ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছে, ঠিক একইভাবে সারা বাংলাদেশের যারা ফ্যামিলি কার্ড যাদেরকে দিব, ঠিক সেই মাদের কাছে আমরা আরেকটি কার্ড দিব, সেই কার্ডটি হচ্ছে এলপিজি কার্ড। বাস, আমার আর কিছু বলার নেই। সবাই তালি বাজাও, তালি বাজাও, বাজাও তালি।
এই হলো ভাই এই অবস্থা, দেশের অর্থনীতির কি ভয়াবহ অবস্থা। 350টা বড় বড় মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, হাজার হাজার মানুষ বেকার, লাখ লাখ নতুন বেকার এসে দাঁড়াইছে বাংলাদেশে। তারপরে রাজস্ব ঘাটতি, লক্ষ লক্ষ কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা রাজস্ব ঘাটতি, আয় নাই, ইনকাম নাই, তেল নাই, গ্যাস নাই, কেমনে কি ভাই? আর এই অবস্থায় সে শুধু টাকা ছাপাইতেছে আর শুধু ফ্যামিলি কার্ডটা দিতেছে। তো যাই হোক ভাই, তারেক ভাইকে অনুরোধ করবো আপনি এক কাজ করেন, ওই যে নেপালের বালেন্দ্র স্যার কাছে গিয়ে কয়েকদিনের একটা ক্লাস নিয়ে আসেন, যেন কোচিং করে আসেন গিয়া, বুঝছেন? কোচিং করে আসেন। নেপালের অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা চাইতেও খারাপ ছিল। বাংলাদেশের তো তারপর সমুদ্র বন্দর তন্ত্র আবি যাবি নানান কিছু আছে, পয়সা টয়সা কামাই, বুঝছেন? নেপালের ভাই কি আছে, টুরিস্ট ছাড়া আর কিছু ওই ফরেন রেমিটেন্স ছাড়া তো নেপাল আর কিছুই নেই। বাংলাদেশে তার অনেক কায়দা কারণ আছে। তো আপনি এক কাজ করেন ভাই, এইসব কার্ড ফার্ড রাখেন, তাড়াতাড়ি ঘুরে ওই নেপালের বালেন্দ্র স্যার কাছে গিয়ে কয়েকদিনে গিয়ে কোচিং করে আসেন গিয়ে, বুঝছেন? দেখেন শেখো কি এক অবস্থা। তো যাই হোক ভাই, ভিডিওটা শেষ করার আগে একটু কমেন্ট করে জানেন তো, এখন তো কার্ডে ভরপুর বাংলাদেশ। তো এই জান্নাতি কার্ড, হুডদের কার্ড, তারপরে বেকার কার্ড, এলপি গ্যাস কার্ডের কথা তো বললোই, তো আর কি কি কার্ড আর দাও যেতে পারে বাংলাদেশের মানুষের জন্য, যদি সম্ভব হয় পারলে একটু কমেন্ট করে জানেন, তাহলে আমাদের তারেক ভাইয়ের উপকার হবে। কারণ সে এখন দেশের অর্থনীতি রাজনীতির এইটা মারা তো শেষ, এখন কার্ড লয়ে ভীষণ ব্যস্ত। ভাই কথাগুলো বলতে বাধ্য নেই, মাত্র 2 মাসের মাথায় এই কথাগুলো শুধু আমি না সবাই কম বেশি বলতে শুরু করছে, খুব কষ্ট নিয়েই বলতে শুরু করছে। এইসব কারণে শেখ হাসিনাকে আমরা তাড়াইনি, এইসব কারণে আমরা শেখ হাসিনাকে তাড়ানি। শেখ হাসিনাকে তাড়ানোর পিছনে অনেক স্বপ্ন আমাদের ছিল, কিন্তু এগুলো সব হোক মারা শেষ। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখো সব নতুন কাহিনী, মন ভরে দেয় তার বাণী। কত যুগ পেরিয়ে গেছে কার্ডের যুগেতে এসে। আলিফ লাইলা। আই হ্যাভ নো প্রবলেম ফর কার্ড, আপনাদের থাকতে পারে। এই সমস্ত কার্ড ঠার্ড নিয়ে আমার কোনো সমস্যা নেই। কেন নাই? কারণ আমি যখন এই কার্ডে উনু কার্ড, এই যে 1 2 3 লেখা, এগুলো গুড়াগাড়া হে আর কি, যাই হোক, আমি যখন প্রথম 29 খেলা শিখি, ওইটা শিখি আমার বোনের ননদ মরিয়মের দ্বারে। ওই সময় এটা কিন্তু পিচ্ছি, অথচ পিচ্ছি এরকম এই খেলা আমার শিখেছি। তারপরে আমি তো শয়নে স্বপনে দিনে রাইতে 24 ঘন্টা তখন আমি 29 খেলি। আর শিখবে না কেন, পারবে না কেন? ওইতে তো আবার বিম্পি করে, বিম্পিতে আবার এই ভালো কার্ড খেলা পারে, এই ওরদারি শিক্ষা। এরপর খালি বরাবর বাসায় যাইতাম আর খালি কার্ড খেলতাম বরাবর ননদ গুলাকে। কিন্তু কোশ্চেন আইবে কার্ড, এটা কিসের কার্ড? এই যদি না কইতে পারেন যে কয়টা কার্ড দিয়েছে সরকার, কোনটারে কি কয়, প্রয়োজনে সব কার্ড এক একটা ফটোকপি করে আটকাই এই রুমের করে একটা ব্যাগ কিনে এরকম করে হান্দাই রাখবেন সব জায়গায়, বুঝছেন? মানে এখানে টান দেবেন কার্ড বাইরেইবে, এই এদিকে টান দেবেন কার্ড বাইরেইবে, আবার এইটা তো আছেই, এটা কি কার্ড? এটা ড্রাইভিং লাইসেন্স। আচ্ছা যাই হোক, টান দেবেন কার্ড বাইরেইবে, টান দেবেন কার্ড বাইরেইবে, টান দেবেন খালি কার্ড বাইরেইবে, খালি কার্ড বাইরেইবে। আবার এনতে কার্ড দেবেন খালি কার্ড বাইরেইবে, যেখানে আপ দেবেন খালি কার্ড আর কার্ড, মানে কুম্বে আর দেবেন না আপনি, সব জায়গায় খালি কার্ড। এইগুলো কিন না, এবার কার্ডগুলো থইবেন সুন্দর করে, ওকে? বুঝাইতে পারছি? আচ্ছা যাই হোক, সরকার এই যে কার্ডগুলো দিয়েছে কেডায় পাইছেন? মুই কি কার্ড পাবো না? মুই কি দেশের জনগণ না নাকি? মোর ঘরেও তো গ্যাস কিনে খাওয়া লাগে, হ্যাঁ? তাই মুই কি এই গ্যাসের কার্ড পাবো না? যাই হোক, সরকার আপনাকে কার্ড না দিলেও আমি বেঞ্জির এবার আপনাকে একটা কার্ড দিতে আসি। সেইটা হয়েছে যে এইটা গ্রান্টেড কার্ড, এই যে দেখেন এই গ্রান্টেড কার্ড দিতে আসি, এই যে গ্লাস স্কিন সুদিং জেলের লগে মাখবেন আর মুখটা ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে? সরকার দেবে আগুনের কার্ড আপনাকে, হেড দিয়ে এইরকমের করলে কার্ডটা ধরবেন আর গ্যাসের চুলাটা জ্বলে উঠবে, হেইবার যাইবেন আবার আপনারা গরম হইয়া হট হইয়া। এই ইয়ের পরে এই জেলটা আপনারা এরকম করে এইভাবে মুখে লাগাইবেন, হেইবার আবার আপনারা যাইবেন ঠান্ডা হইয়া। হ্যাঁ, এই যে ঠান্ডা করার কার্ড দিতেছি আমি, সরকার দিতেছে আপনাকে গরম করার কার্ড, হট ফিলিং দিবে এবার আপাগো, আর আমি এবার আপনাকে ঠান্ডা ফিলিং দিব আপারা। কারণ সরকার যে কার্ড দিতেছে ওই কার্ড থাকলে আর গ্যাস তো কেনা লাগবে না, চুলার কারে খালি কার্ডটা নিয়ে ধরবেন, ধরুন ঠুস করে জ্বলে উঠছে। এরপর খালি আপনারা এই যে এরকম করে জেল লাগাইবেন, বুঝছেন? এটা ঠান্ডা হয়ে যাবেন, একদম পিঙ্ক হয়ে যাবেন, গোলাপি হয়ে যাবেন। তবে এটা কিন্তু মিথ্যা কথা কই নাই মই, এটা কিন্তু সত্যি থাইল্যান্ডের এই যে গ্লাস স্কিন সুদিং জেলের লগে এই কার্ড দেয় গ্লো ইন্ডাস্ট্রি, এই যে অথেন্টিক এই যে স্ক্যান কপি এই যে দেয়, এটা মই দিয়ে দেবো আপনাকে। সরকার আপনাকে কি দেশে না দেশে ওইটা আমি জানি না, বাট আমি আপনাকে কিন্তু এটা দিয়ে দেবো। অতএব এটা আপনারা ভাইয়েরা আবার বাচ্চাকে মাখতে পারবেন, একদম ঠান্ডা শীতল থাকবে, ডিহাইড্রেশন দূর করবে, স্কিন গ্লো করবে, পিঙ্ক করবে, স্কিন গ্লাসি করবে। এটা নামই হয়েছে ভাই গ্লাস স্কিন, এই যে দেখেন এটা মুই নিজে বানাইয়ে কই না, এটা গ্লাস স্কিন, লগে গ্রান্টেড কার্ডও আছে। অতএব যারা নেবেন এটা তাড়াতাড়ি দ্রুত অর্ডার করে ফেললেন। তো এখন একটু কথা কইতে আসি ভাই, কাট খেলা আমাকে আর কতদিন,
হ্যাঁ, গ্যাস কিনছি শেখ হাসিনার আমলে। আমি আপনার 35 লিটার গ্যাস কিনতাম, আমি শেখ হাসিনার আমলে 4200 টাকা 4100 টাকা এরকমের আপডাউন করতাম, 4300 আপডাউন করতাম। এরপর হাসিনার বাগাইলাম আমরা, বাগানোর পর আইলো ইনুস সরকার, ইনুস ভাই যাই হোক, দাদু নানু যার যাওয়ায় আমি যাই হোক কইলাম ভাই এখন মাথা কাম করতেছে না। এরপর হে হওয়ার পরে হে গ্যাস কিনছি আমরা, আমি কিনছি 3800 টাকায়, ইন্দু সরকার যতদিন আসলে। এখন হে গ্যাস এবার কিনছি আমি 5800 টাকায়। আমার বান্ধবী কিনছে আবার ওর এলাকা ভিত্তিক আবার গ্যাসের দাম আছে, কিন্তু হ্যাঁ জানেন না আপনারা, আমার বান্ধবী বিথি কিনছে হেই সেম গ্যাস 7500 টাকায়, এই কাছেই, আর আমি কিনছি 5800 টাকায়। এই হয়েছে অবস্থা দেশের। মুরগি খাবেন নে, মুরগি আমি শেখ হাসিনার আমলে যেই মুরগা কিনছি ধরেন 320-340 কইরা, আমি ইনুসের আমলে হেই মুরগি কিনছি 290-280 দিয়া, আমি এখন হেই মুরগি কিনি 450 টাকা দিয়া। ঠিক আছে, আমি নিজে বাজার করি, অতএব বাজারের দর দাম কি আমি জানি। টাকা দিতে জীবনটা এই যে হুট করে বেড়ে যাওয়া, 2 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকা বাড়ে তাও আছে, এই যে হুট করে এইরকমের লাভ দিয়ে এই জায়গা দিয়ে ওই জায়গায় ডাবল হয়ে যাওয়া, কোত্থেকে আমরা এগুলো মেটাবো? হ্যাঁ, আপনাদের তো দুর্নীতির শেষ নাই, তারপর তো এরে ধরবেন, ওরে ফুটপাতে বিজনেস করতে দেবেন না, এটা করতে দেবেন না, ফুটপাতে বিজনেস করতে দেবেন না, এটার পক্ষে আমিও ঠিক আছে, ওদের বিজনেস করার ব্যবস্থা করে দেন তাইলে আলাদা। খালি কাঠ নিয়ে পড়ে থাকলে হবে? কাঠ কি চুলায় ধরবে আর চুলা ধরে উঠবে নাকি? প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানাবেন আপনারা কি বলতে চান, আপনাদের অভিব্যক্তি, ওপিনিয়ন, মতামত কি। প্রধানমন্ত্রীর এলপিজি কার্ড কি, কারা পাবেন, কি সুবিধা মিলবে, সে বিষয়ে আপনারা স্পষ্ট তথ্য পেয়েছেন আশা করি। প্রধানমন্ত্রী ঘোষিত এলপিজি কার্ড নিয়ে এখন সবার মনে একটাই যে প্রশ্ন ছিল, এটি আসলে কি, কারা পাবে, কি কি সুবিধা থাকবে। এলপিজি কার্ড চালুর এই উদ্যোগ জ্বালানি খাতে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছে অনেকেই সমালোচনা করছে। মিশ্র প্রতিক্রিয়া। গ্যাসের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটের প্রেক্ষাপটে এই এলপিজি কার্ড সাধারণ মানুষের জন্য স্বস্তির চেয়ে অস্বস্তি নিয়ে আসবে অনেকে বলছে। মানুষ বলাবলি করছে আর কয়টা কার্ড হইলেই বৈশা তাস খেলা যাবে, সবার আগে কার্ড আর কার্ড। মানুষ অনেকে বলাবলি করছে যে এই এলপিজি কার্ড না দিয়ে যদি গ্যাসের মূল্য কমানো যেত তাহলে হয়তো মানুষ উপকৃত হতো। এই কার্ড যারা পাবে সীমিত আকারে তারাই লাভবান হবে, কিন্তু দাম কমালে সারা দেশের মানুষ সুবিধা পাবে, লাভজনক, তারা শান্তি পাবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত কি, আপনারা কি বলতে চান। অনেকেই বলাবলি করছে কিছুদিন পর তো ঘুম পাড়ার কার্ড দিবে, কে কতক্ষণ ঘুমাবে তারও কার্ড দেবে মনে করছে অনেকে। এটা টিটকারি করছে, এটা হাসাহাসি করছে, ট্রোল করছে। তো এই বিষয়টি নিয়েও আপনারা জানাবেন আপনাদের অভিব্যক্তি কী। যারা ট্রোল করছে তাদেরকে নিয়েও আপনারা আপনাদের মতামতটা লিখবেন। আল্লাহ হাফেজ।